কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু স্বাধীনতার পর নিজেকে সামলাতে পারেননি, খুব স্পষ্ট করে প্রকাশ্য জনসভায় বলে দিয়েছিলেন, হাজার সাল কা বদলা লে লিয়া। অর্থাৎ ইন্দিরা গান্ধী খুব পরিষ্কার বলে দিয়েছেন, 1000 বছর তোরা দিল্লিকে শাসন করেছিস, ভারতকে শাসন করেছিস মুসলিমরা, এখন আমরা 1000 বছরের বদলা নিয়ে নিয়েছি। এই হচ্ছে প্রথম ইন্দিরা গান্ধী, যিনি ওই নাটকের অন্যতম অংশীদার ছিলেন। সেই ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, তিনি এটা বলেছিলেন। তারপরে ইন্দিরা গান্ধীর যে পুত্র যে রাজীব গান্ধীর ছেলে, তিনি হচ্ছেন কে, রাহুল গান্ধী। এই রাহুল গান্ধী কিন্তু কয়েক বছর আগে একটা আমেথিতে একটা নির্বাচনী জনসভায় খুব স্পষ্ট করে বলেছিলেন যে কংগ্রেস যা চায় তা করে ছাড়ে, মানে তার দলকে হাইলাইট করতে গিয়ে কি করেছে, কংগ্রেস পাকিস্তানকে ভাঙতে চেয়েছিল, পাকিস্তানকে ভেঙে ফেলেছে সাকসেসফুলি। তাহলে দেখা যাচ্ছে দাদি ইন্দিরা গান্ধী যা বলেছিলেন, রাহুল গান্ধী সেই কথাটাই বললেন আরো অনেক বছর পরে। ততক্ষণ ইন্দিরা গান্ধী পৃথিবী থেকে চলে গেছেন হত্যার মাধ্যমে। 3 নম্বর যে ব্যক্তি, তিনি হচ্ছেন রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি কিন্তু এই সংসদে যেটা বললেন সেটা হচ্ছে ওই যে পাকিস্তানকে ষড়যন্ত্র করে ভাঙা হয়েছে, বাংলাদেশকে আলাদা করেছে। খালি যেটি বিকৃত করা হলো, যদি বাক্যটা ওরকমই হয়ে থাকে, পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশকে আলাদা করলো, এটা সেটা না। এটা হচ্ছে পাকিস্তানের ইন্টিগ্রিটিকে নষ্ট করে বাংলাদেশ তৈরি হলো। বাংলাদেশের দিক থেকে বিবেচনা ছিল যে আমাদের উপর গণহত্যা চালিয়েছে, ওই যে লাশের পাহাড়ের নিচে পাকিস্তান হারিয়ে গেছে, এই কথাটাই সত্য। তো সুতরাং প্রথম আমার বক্তব্য হচ্ছে যে এইটি একটি প্রবল ষড়যন্ত্র 1947 সাল থেকে ছিল, যেটা নেহরুর মধ্যে ছিল, যেটি ইন্দিরা গান্ধীর মধ্যে ছিল, নেহরুর মেয়ে কন্যা, এবং তারপরে ছিল হচ্ছে রাহুল গান্ধীর মধ্যে দিয়ে সেটা প্রকাশ হলো, তারপর রাহুল গান্ধীর বোনের মধ্যে দিয়ে। তাহলে দেখা যাচ্ছে এই ইন্দিরা গান্ধী হচ্ছে দাদির বাবা চেয়েছিলেন ঐক্যবদ্ধ ভারত এবং অখণ্ড ভারত, এবং পাকিস্তানকে সহ্য করতে পারেননি। তারপরে একটা বুর্জোয়া সফিস্টিকেশন ছিল, সেজন্য খুব ক্রুড অন্যায়, কিন্তু এই জিনিসটাই তিনি চেয়েছিলেন। তারা প্রকাশ্য ওই আশরাফুদ্দিন চৌধুরীকে লেখা চিঠিতে সেটা তিনি প্রকাশ করেছিলেন। তারপরে দাদির যে কন্যা, দাদির যে বাবা, তারপরে দাদির কন্যা ইন্দিরা গান্ধী, সেটি খুব প্রকাশ্যে বললেন, হাজার সাল কা বদলা লে লিয়া, মুক্তিযুদ্ধের পরে প্রকাশ্য জনসভায়। এটি কিন্তু খুব সত্য। কি বদলা নিলেন? 1000 বছর ধরে কারা শাসন করলো? বাংলাদেশ? নো, 1000 বছর শাসন করছে মুসলিমরা এই পুরো ভূখণ্ড, এই সাবকন্টিনেন্ট। সেই জন্য সেটির বদলা তিনি নিতে পেরেছেন। 3 নম্বর, আমেথিতে যেটা বলেছিলেন রাহুল গান্ধী, অর্থাৎ ইন্দিরা গান্ধীর নাতি, তিনিও কিন্তু একই কথা বলছেন, কংগ্রেস যা চায় তা করে ছাড়ে, পাকিস্তানকে ভাঙতে চেয়েছিল, ভেঙে ফেলেছে। এই খুব 2-1 দিন আগে, এই যে কালকে বা পরশুদিন বললেন, এর নাম কি বলে, প্রিয়াঙ্কা গান্ধী, যে ষড়যন্ত্র করে বাংলাদেশকে আলাদা করা হয়েছে। তাহলে একটি কথা খুব সত্য, ভারত প্রথম থেকে শেষ পর্যন্ত একটি মুসলিম পাকিস্তানকে সহ্য করতে রাজি ছিল না, এবং 2 পাকিস্তানের যে বিচ্ছিন্নতা, মাঝখানে ভারত 1000 মাইলের, তার উপরে আবার ভুল বোঝাবুঝি, এইটাকেই অটোনমির রূপ দেওয়া হলো, এবং তারপরে আমাদের যে আকাঙ্ক্ষা সেটাকে বিচ্ছিন্নতার দিকে না হলো। এইটা মনে রাখতে হবে। এই যে লেফটেন্যান্ট কর্নেল শওকত আলী, তিনি একটি বই লিখেছিলেন, সেটি আওয়ামী মহলে খুব প্রশংসিত হয়েছিল, এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনাও সেটাকে বলেছিলেন এটাই সত্য, তার বাবা সেটা করেছেন। সেটা কি? সত্য মামলা আগরতলার মামলাটা সত্য ছিল, অর্থাৎ আগরতলায় শেখ মুজিব এক ধরনের ষড়যন্ত্র করেছিলেন, আগরতলার গিয়ে সেই কথাটা কিন্তু সত্য, এইটা হচ্ছে সত্য, এবং এটা কিন্তু আওয়ামী মহলেই স্বীকার করেছেন, এবং তাদের সংসদ একজন সদস্য লেফটেন্যান্ট কর্নেল শওকত আলী, আওয়ামী লীগ নেতা, তিনি কিন্তু সেই বই লিখেছেন, এবং সেই বইকে এন্ডোর্স করেছেন শেখ হাসিনা নিজে। তাহলে একটা কথা কিন্তু সত্য থেকে যাচ্ছে, ভারতের 47 সাল থেকে নেহরুর পর ইন্দিরা গান্ধীর পর এর নাম কি বলে, রাহুল গান্ধীর পর প্রিয়াঙ্কা গান্ধী, এই 4 জন যে কথা বলেছেন, এত সময়ের মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান রেখে এই 4টি বক্তব্য হচ্ছে একই সুতোয় গাঁথা, এবং তাতে দেখা যাচ্ছে পাকিস্তানকে ষড়যন্ত্র করে একটা মুসলিম পাকিস্তানকে সহ্য করা তাদের পক্ষে সম্ভব ছিল না, সেটি তারা চান নাই। আসমুদ্র, হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, একটি ওই যে এখন মোদির যে রাম রাজত্ব, সেই স্বপ্ন তাদের মধ্যে ছিল। আমি একটি কথা খুব স্পষ্ট করে বলতে চাই,
কংগ্রেসের মধ্যে যে এই হাজার সালকা বদলাল এরিয়া থেকে শুরু করে পাকিস্তানকে ভাঙতে চেষ্টা করে ভেঙে ফেলেছে, ষড়যন্ত্রের ফল বাংলাদেশ, এই সব একই সঙ্গে মোদির যে আরএসএস এর যে বহিঃপ্রকাশ বিজেপি, তার মধ্যে সেটি দেখা যাচ্ছে। অর্থাৎ ভারতের যে দলই হোক, কোন দলই কিন্তু কোন অবস্থাতে বাংলাদেশে পাকিস্তান, মুসলিম পাকিস্তান সহ্য করতে রাজি ছিল না। এখন তারা দেখলো বাংলাদেশকে বানাতে গিয়ে যে ষড়যন্ত্র তারা করেছে সহযোগিতার নামে, সেই ষড়যন্ত্রের ফল যেটা দাঁড়ালো আরেকটি মুসলিম বাংলাদেশ হয়ে গেল। তাহলে ওই পাশে একটা মুসলিম পাকিস্তান, এই পাশে একটা মুসলিম বাংলাদেশ, এই দুটো কিন্তু ভারতের জন্য বিপদের কারণ দাঁড়াচ্ছে ভারত মনে করছে। সেই জন্য তারা চেয়েছিল বাংলাদেশকে ইন্টারল্যান্ড করতে, একটা বাজার বানিয়ে রাখতে এবং নিয়ন্ত্রণে রাখতে। এবং এইটি শেখ মুজিবের সময় পারা গেছিল 3.5 বছর, তারপর একটু উজ্জ্বল উদ্ধার ঘটেছিল জিয়াউর রহমানের সময়, যে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা। তারপর জিয়াউর রহমানকে হত্যা করে ফেলার পর তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে এই শেখ হাসিনার এরশাদের নমনীয় নীতি। তারপরেও এরশাদ একবারে ওই পর্যন্ত চলে যায় নাই, একেবারে গেলেও একেবারে চূড়ান্ত না। কিন্তু শেখ হাসিনার এই দ্বিতীয় ফ্যাসিস্ট আমলের 16 বছরে সম্পূর্ণ বাংলাদেশকে ভারতের করতলে নিয়ে যাওয়া একটা কলোনি করা হয়। ভারতের যে ইভিল ডিজাইন ছিল সেটা তারা শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়ন করে। ফলে 2024 আন্দোলনের পরে যখন শেখ হাসিনাকে উৎখাত করা হলো এবং শেখ হাসিনাকে আশ্রয় দিল ভারত, এবং শুধু তাই না, ভারত কিন্তু খুব স্পষ্ট করে তার বিরক্তি সব প্রকাশ করেছে ইউনূস সাহেবের সময় বটে, এবং এখনো করে যাচ্ছে। তার কারণ বাংলাদেশ 2024 মাধ্যমে নতুন বাংলাদেশ হিসেবে তৈরি হয়েছে, যেখানে ভূখণ্ড পাওয়া গেছিল 71 সালে, স্বীকার করতে হবে, আর 2024 দ্বিতীয় স্বাধীনতা পাওয়া হলো। এই দুটির কোনোটি ভারতের সহ্য করার কথা না। ওইদিকে মুসলিম পাকিস্তান আর ওইদিকে মুসলিম বাংলাদেশ, এইটা হচ্ছে জায়গা। ভারত কেন করলো? ভারতের লক্ষ্য করুন, ভারত কিন্তু যখন নভেম্বরের দিকে এয়ার স্ট্রাইক করলো, তখন কিন্তু একটা পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা রাতে পুরো অঞ্চল, এমনকি ঢাকা সহ, আর দিনে ঢাকায় উপরে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, সব জায়গায় পাকিস্তান আর্মি গুটিয়ে এনে ফেলেছে। অর্থাৎ মুক্তিযোদ্ধারা নিজেই কিন্তু গেরিলা যুদ্ধ করে একটা জায়গায় তৈরি করে ফেলেছিল। সেইটিকে কিন্তু ভারত দেখলো এইটির স্বাধীনতার কৃতিত্ব যদি হাইজ্যাক করতে হয়, তাহলে এখনই, নাও ইট ইজ হাই টাইম, এখানে অ্যাটাক করে এটা করে ফেলতে হবে। সুতরাং একটা এয়ার স্ট্রাইক করে বাংলাদেশে when we have finished the job, Indian Army walked in, এই ব্যাপারটা ঘটলো। এইটার ফলে যেটা ঘটলো, ভারত এখান থেকে প্রথম দিন থেকে, একেবারে ডে 1 থেকে ভারত অসম্ভব রকম একটা লুটপাট চালানো। বিভিন্ন ক্যান্টনমেন্ট, বাজারগুলো, কোল্ড স্টোরেজ গুলো, অন্যান্য আর্মার্ড ভেহিকলস, পাকিস্তানের আর্মির 93,000 ফেলে যাওয়া অস্ত্র, সবগুলো ভারত তখন দখল করে ওয়াগন একারে বড় বড় কনভয় করে সেগুলো সব নিয়ে গেল। 1 2 নম্বর হচ্ছে ওই যে সিমলা ফ্যাক্টরি ছিল, সেখানে বাংলাদেশকে কিন্তু কার্যকর কোনো উপস্থিতি দেওয়া হলো না, এবং সেইখানে পাকিস্তান যে ক্ষতিপূরণ সেটা সম্পূর্ণ ভারত মেরে দিয়েছে। 3 নম্বর, এই বাংলাদেশের রিফিউজির কথা বলে ইতিহাসের তো 71 পর্যন্ত ইতিহাসের মানে সবচেয়ে বেশি সাহায্য ভারত পেয়েছে। সেই সাহায্যের ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন আছে, সেগুলো ভারত কিভাবে মেরে দিয়েছে। 4 নম্বর যেটা হচ্ছে, ভারত এখানে স্বাধীনতার কৃতিত্ব হাইজ্যাক করলো কিভাবে? ইস্টার্ন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, যিনি এখানে ছিলেন ইস্টার্ন কমান্ডে চিফ, মানে এগেনস্ট লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি। এই অরোরা, তিনি পাঞ্জাবি এবং ইয়েও পাঞ্জাবি, নিয়াজিও পাঞ্জাবি। এই অরোরা কিন্তু খুব স্পষ্ট, তিনি যতদিন বেঁচে ছিলেন, এবং তারপরে ইস্টার্ন কমান্ড ওই 71 সাল থেকে আজ পর্যন্ত 16ই ডিসেম্বর পালন করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে। তারা